আমি নামাজ পড়ে মনে হচ্ছিল যে আজকে রাজনীতি থেকে পদত্যাগ করি। একজন রাজনীতিবিদ এত কদর্য ভাষায়, এত বিশ্রী ভাষায় এরকম সুন্দর একটা জায়গায় কথা বলতে পারে, এবং সবচেয়ে ভয়াবহ বিষয় হলো এত সুন্দর করে শেখ হাসিনার মতো মিথ্যা বলতে পারে, এটা কল্পনার অতীত। তিনি যে কয়টা কথা বলেছেন, তিনি ইসলামী ব্যাংক নিয়ে কথা বলেছেন, জামাত ইসলামীর যে ইশতেহার ছিল, ইশতেহার নিয়ে কথা বলেছেন, প্রত্যেকটা তথ্য মিথ্যা। আমি এসে এই তথ্যগুলো যাচাই করে দেখলাম যে প্রত্যেকটা তথ্য মিথ্যে। এইভাবে মিথ্যারূপ করে একজনকে, একটা দলকে, একটা ব্যক্তিকে যদি আপনি সাময়িকভাবে পরাস্ত করতে পারেন, কিছুক্ষণ পরে, যেমন আমি আমার জায়গা থেকে কিছুক্ষণ পরে যখন সত্যটা জানতে পারলাম, তখন আমি তাকে ঘৃণা করতে শুরু করেছি। এই জায়গায় কেন যাইতে হবে আমাকে? তিনি একজন সিনিয়র রাজনীতিবিদ, তাকে আমরা সম্মান করতে কোনো কুণ্ঠাবোধ করি না, কিন্তু নিজে নিজেকে এই জায়গায় নিয়ে যাওয়ার মধ্য দিয়ে এমন একটা রাজনীতি তিনি মানে এখান থেকে শুরু করতে যাচ্ছেন, যেটা আমাদের মতো এই রাজনীতিবিদদেরকে নষ্ট করার জন্য একেবারে প্রাথমিক দিক থেকে, সামনের দিক থেকে নেতৃত্ব দিয়ে এই জায়গায় নিয়ে আসতেছেন। আমি বলবো এগুলো আসলে খুবই অপ্রত্যাশিত। আমার স্পষ্ট মনে আছে, আমি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির সাথে একাধিক মিছিলে অংশগ্রহণ করেছি, একাধিক আন্দোলনে তারা থেকেছি। ছাত্রদলের এমন নেতাও ছিল যে আমরা একসাথে একই রুমে থেকেছি। শেখ হাসিনার যে ঢুল তিনি রেখে গেছেন, ওই ঢুল বাজাইতেছেন ৭১, ৪৭, ৪২, ৪৩, ৪৪, ৪৫, এগুলো নিয়ে বারবার কথা হয়েছে, বাংলাদেশে হচ্ছে। এবং যারা দেখে যে জামাত ইসলামের আর কোনো দোষ নাই, আর কোনো দায় নাই, জামাত ইসলামী তার জায়গা থেকে এই মুহূর্তে কোন অবস্থানে আর করা যাচ্ছে না, তখন ওই আগের মানে ৪৭, ৭১-এর জায়গায় ফিরে যায়। দেখুন, আজকে জনাব মির্জা ফখরুল ইসলাম তিনি বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যে আজকে খুব শক্ত করে তিনি জামাত ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে স্মরণ করেছেন এবং বলেছেন যে সম্পূর্ণ বিনা অপরাধে একটা মানে ফরমাইশি রায়ের মধ্য দিয়ে, একটা প্রশ্নবিদ্ধ বিচারের মধ্য দিয়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। এটা তিনি কিন্তু বলেছেন যে তিনি নির্দোষ, বিনা অপরাধে করেছেন। আবার মির্জা ফখরুলের কেউ যদি বলেন যে নিজামী সাহেবের দল অপরাধী, তখন তো আসলে বুঝতেই হয় যে তিনি আসলে তার দলকে কতটুকু ধারণ করেন, তিনি কতটুকু আসলে চিন্তাটাকে করে কথা বলেছেন, নাকি এই মুহূর্তের ট্রেনটাকে চিন্তা করে একটা মনে আসলো আর বলে দিলাম। এগুলো আসলে বাস্তবতার সাথে একেবারে অমিল। নিজেদের অপরাধগুলোকে ঢাকার জন্য তখন ওগুলোকে নিয়ে আসা হয়। আমরা দেখেছি যে শেখ হাসিনার সময়ও বা আওয়ামী লীগের সময়ও তার সময়ের যত অপরাধ, অপকর্ম এগুলো যখন সামনে আসতো, তখনই সব বিষয়কে সামনে বাদ দিয়ে দায়টা বর্তমান বিএনপি সরকার তাদের কি অপরাধ চাপিয়ে দেওয়া ঢাকার হয়েছে। জন্য এই বিষয়টা সামনে নিয়ে আসছে বলে আপনার কাছে মনে হয়? জি, জি। মানে বর্তমানে বিএনপি সরকার তাদের কি অপরাধ ঢাকার জন্য আপনাদের এই বিষয়গুলো সামনে নিয়ে আসছে? নিঃসন্দেহে আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেছিলেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক কথা আছে, আমি এটা নিয়ে অনেক কথা বলবো। কিন্তু তিনি দেখা গেছে যে এই কথাগুলো বলতে গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো কথাই সেরকম বলতে পারেননি। তিনি বারবার বলছেন যে টিআইবি রিপোর্ট করেছেন, টিআইবি রিপোর্ট করেছেন, এটা বলে তিনি শেষ করে দিয়ে টিআইবি রিপোর্ট পত্রিকা নির্ভর, এটার সাথে বাস্তবতার মিল নাই, এই সেই বলে শেষ করে দিয়েছেন। যার প্রত্যেকটা বিষয় জবাব দেওয়া দরকার ছিল। তিনি নিজেই বলেছেন দর্শন আগের চেয়ে বেড়ে গেছে, কেন বেড়ে গেছে, কোন জায়গা থেকে সংশোধন করা দরকার, কি করা দরকার। কয়েকজন মন্ত্রী আজকে বক্তব্য বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এবং সেই জন্য একজন মন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে আসলে আপনারা জানেন সর্ষের মধ্যে ভূত আছে, আমরা আসলে কার কাছে কি বলবো। অর্থাৎ মন্ত্রীরা, এমপিরা, একাধিক এমপি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলতে গিয়ে মাদকের কথা বলেছেন, যে মাদকের অত্যাচারে, মাদকের কারণে যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। সব বিষয় আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে সবাই প্রত্যাশা করেছিল, কিন্তু তিনি কি করলেন, তার এই দায়টা, তার এই দোষটা ঢাকার জন্য নানা ইতিহাস, গল্প, উপন্যাস এখানে তুলে নিয়ে এসে পরিবেশটাকে এমন জায়গায় নিয়ে গেলেন যে তিনি আমার কাছে মানে একেবারে আজকে মনে হচ্ছে, আমি তো একেবারে ইয়াং একজন এমপি এবং রাজনীতিটা একেবারে নতুন। আমি জাতীয় রাজনীতি যুক্ত হয়েছি মাত্র 2022 সালে। এই অল্প সময়ের মধ্যে আমার কাছে মানে এখন আমার স্পষ্টই আজকে এখান থেকে গিয়ে আমি নামাজ পড়ে মনে হচ্ছিল যে আজকে রাজনীতি থেকে পদত্যাগ করি। একজন রাজনীতিবিদ এত কদর্য ভাষায়, এত বিশ্রী ভাষায় এরকম সুন্দর একটা জায়গায় কথা বলতে পারে, এবং সবচেয়ে ভয়াবহ বিষয় হলো এত সুন্দর করে শেখ হাসিনার মতো মিথ্যা বলতে পারে, এটা কল্পনার অতীত। তিনি যে কয়টা কথা বলেছেন, তিনি ইসলামী ব্যাংক নিয়ে কথা বলেছেন, জামাত ইসলামীর যে ইশতেহার ছিল, ইশতেহার নিয়ে কথা বলেছেন, প্রত্যেকটা তথ্য মিথ্যা। আমি এসে এই তথ্যগুলো যাচাই করে দেখলাম যে প্রত্যেকটা তথ্য মিথ্যে। এইভাবে মিথ্যারূপ করে একজনকে, একটা দলকে, একটা ব্যক্তিকে
যদি আপনি সাময়িকভাবে পরাস্ত করতে পারেন, কিছুক্ষণ পরে, যেমন আমি আমার জায়গা থেকে কিছুক্ষণ পরে যখন সত্যটা জানতে পারলাম, তখন আমি তাকে ঘৃণা করতে শুরু করেছি। এই জায়গায় কেন যাইতে হবে আমাকে? তিনি একজন সিনিয়র রাজনীতিবিদ, তাকে আমরা সম্মান করতে কোনো কুণ্ঠাবোধ করি না, কিন্তু নিজে নিজেকে এই জায়গায় নিয়ে যাওয়ার মধ্য দিয়ে এমন একটা রাজনীতি তিনি মানে এখান থেকে শুরু করতে যাচ্ছেন, যেটা আমাদের মতো এই রাজনীতিবিদদেরকে নষ্ট করার জন্য একেবারে প্রাথমিক দিক থেকে, সামনের দিক থেকে নেতৃত্ব দিয়ে এই জায়গায় নিয়ে আসতেছেন। আমি বলবো এগুলো আসলে খুবই অপ্রত্যাশিত। আমার স্পষ্ট মনে আছে, আমি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির সাথে একাধিক মিছিলে অংশগ্রহণ করেছি, একাধিক আন্দোলনে তারা থেকেছি। ছাত্রদলের এমন নেতাও ছিল যে আমরা একসাথে একই রুমে থেকেছি, আন্দোলন করেছি, কারাগারে গিয়েছি। একাধিক মন্ত্রী বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে জামাত ইসলামের একাধিক নেতৃবৃন্দের সাথে একই জায়গায় থেকেছেন, নামাজ পড়েছেন, কারাগারে দীর্ঘদিন একসাথে থেকেছেন। এই জায়গা থেকে এত ত্যাগ, কোরবানি, এত জুলুম নির্যাতনের পরে এসে একজন আরেকজনকে ঘায়েল করতে হবে মিথ্যাচার করে, একজন আরেকজনকে মারাত্মকভাবে ঘায়েল করার মধ্য দিয়ে হাততালি নিতে হবে। এক পর্যায়ে দেখা গেছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় আর কেউ হাততালি দিচ্ছে না, তিনি বরং বলতেছেন কিছুক্ষণ পরে যে কি ব্যাপার আপনারা মানে কি এখন আর হাততালি দিচ্ছেন না, করো এই বিষয়ে তো একটা তালি হইতে পারে। বাবুল, আপনার যদি এখানে দেখুন, উনি সমালোচনা করতেই পারেন, উনি বিরোধী দলে আছেন, উনি কিভাবে সমালোচনা করবেন এই আর্ট ওনার। না, উনি তো সরাসরি বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী পুরোপুরি জামাতের বিরুদ্ধে মিথ্যাচার করেছে। একটা মিথ্যাচার যদি ওনারা সংসদে, যেহেতু কথাটা সংসদে হয়েছে, আমি ওনাকে আমন্ত্রণ জানাবো যে ওনাদের পক্ষ থেকে এই মিথ্যাচারগুলো যেন পয়েন্ট আউট করা হয় যে কি কি হয়েছে। উনি আইন শৃঙ্খলার বিষয়ে উনি বেশ কিছু কথা বলেছেন এবং কম্পারেটিভ অ্যানালাইসিস উনি করেছেন যে গত 1800 মাসে কি হয়েছে, তার আগে কি হয়েছে, আর এই গত 4 মাসে কি হয়েছে। আমরা যদি 4 মাস করি, এটা আসলে ফিগার, আমরা যারা হিসাব বিজ্ঞানের ছাত্র আমরা বলতাম যে অ্যাবসলিউট কোনো ফিগার ইজ নট এ ফিগার। When it will be a comparative figure, then it will be actually decision making figure. So মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক যথার্থই উনি তুলে ধরেছেন যে আমাদের আগেই ছিল, এখন এর অনেক প্রত্যেকটাই আপনার রিডিউস হয়েছে। সেই সাথে উনি আরেকটা কথা বলেছেন, এখন প্রত্যেকটা মামলায় রেকর্ড হয়, যেটা আগে হয়নি, তার অনেক প্রমাণও উনি দিয়েছেন। তৃতীয় আরেকটা তথ্য উনি বলেছেন, উনি স্বীকার করেছেন ধর্ষণ বেড়ে গেছে। এখন ধর্ষণ বেড়ে গেছে, ধর্ষণের বিচার হবে ইমিডিয়েটলি, অনেকগুলো হয়েছে, কুষ্টিয়ারটা হয়েছে আপনি জানেন, চিটাগংয়েরটা হয়েছে, এই কি নাম, এই যে মিরপুরেরটা হলো, হচ্ছে বিচার হচ্ছে। বিএনপি কিন্তু প্রত্যেকটা বিচারই করেছে। আপনার মনে আছে যে ইয়াসমিন হত্যাকাণ্ড 91-তে, যে কারণে বিএনপি সরকারের পতন হলো, কিন্তু আওয়ামী লীগ সরকার কিন্তু ওটার বিচার করে যায়নি। বিচার কিন্তু বিএনপি সরকার 2001-এ ক্ষমতায় এসে কিন্তু করেছে। বিএনপি বিচার করে, একটু ধৈর্য দরকার ওনাদের। সমস্যা হয়েছে কি, ওনাদেরকে যে অন্তর্বর্তীকালীন সরকার বলেছিল যে না আপনারা ক্ষমতায় আসতেছেন, আমেরিকা বলেছিল, ভারত বলেছিল, পরে যখন জনগণ প্রত্যাখ্যাত করেছে, এটা নিতে পারছে না, এটা নিতে পারছেন। আইন শৃঙ্খলার ব্যাপার উনি বলেছেন। দেখুন, বিষয়টা কি জানেন, বিএনপি এখন এই যে বড় ভাই বললেন আইসিটিতে আজকে রায় হয়েছে, বিচার প্রতিষ্ঠা হচ্ছে, আজকে জুলাই যোদ্ধাদের জন্য বাজেট বরাদ্দ রাখা হয়েছে, আজকে সাধারণ জনগণকে নিয়ে কথা বলা হচ্ছে। উনি বলছে মাদকের কথা। আমার উপজেলায় গত 2-3 মাসে অন্তত 100টা ভ্রাম্যমাণ হয়েছে এবং 172 জনকে সাজা দেওয়া হয়েছে এবং ভ্রাম্যমাণ ছাড়াও কোর্টে পাঠানো হয়েছে আমার 2 উপজেলা থেকে প্রায় 84 জনকে। সো এই কাজ হচ্ছে এবং এটা অলমোস্ট আমরা আপনারা মনে করছেন আপনারা সুশাসন চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আমরা যদি সফল না হই, ওনারাও কিন্তু সরকারের পার্ট। এই জিনিসটা ওনাদের বুঝতে হবে। আমার মনে হয় ওনাদের এখনো বুঝে পান নাই যে ওনারাও সরকারের পার্ট, ওনারা সরকারের বাইরের লোক না। তো যেমন সংসদে আমিও কিন্তু বেসরকারি সদস্য, সালাউদ্দিন আইয়ুবী ভাইও বেসরকারি সদস্য, শুধু মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ বিভাগ হচ্ছে সরকারি সদস্য। তো এই জিনিসটা যে বিএনপি ব্যর্থ হলে বিরোধী দল সফল হবে এটা কিন্তু নয়, যে এই যে বিরোধী দলও ব্যর্থ হবে যদি সরকারি দলও ব্যর্থ হয়ে যায়। না, ব্যর্থ আসলে
যে একটা সিস্টেম যদি ডেভেলপ করে তখন এটা ব্যর্থতার অথবা সফলতার, পুরোপুরি সফলতার কোনো প্রশ্ন তখন আসে না। কারণ কোনো পৃথিবীতে যেমন ইউনিভার্সাল ট্রুথ বলে পলিটিক্সে কিছু নাই। হ্যাঁ, তো সেখানে ডেমোক্রেসি হচ্ছে এরর অ্যান্ড ট্রায়ালের ব্যাপার, এবং পার্লামেন্টকে আমরা আসলে পার্লামেন্ট আকারে দেখতে চাই। পার্লামেন্ট কাদা ছড়াছড়ি, এবং যেই শেখ হাসিনা 15 বছরের যে দুঃশাসন এবং ফ্যাসিবাদের মধ্য দিয়ে অনেকগুলো অসুবিধা আমাদের সামনে রেখে গেছে, জাতীয় অনৈক্য, আমাদের যে সোশ্যাল ফেব্রিক এবং রাজনৈতিক সংস্কৃতি, সব কিছুই আমরা বলতে গেলে সব কিছু মানে কি হয়তো 98-99% আমরা লুজ করেছি। সুতরাং এটাকে ফিরিয়ে আনা এই সংসদের দায়িত্ব, এবং এই সংসদে মানুষ দেখবে গণতন্ত্রের জন্য এবং জাতীয় ইস্যুগুলোতে, এই যে এখন মধ্যপ্রাচ্য ক্রাইসিস শেষ হয়ে যায় নাই, এই ইস্যুগুলোতে দলগুলো সংসদে একসঙ্গে কাজ করে, আমাদের পার্শ্ববর্তী দেশে যেভাবে কাজ করে এবং পৃথিবীর অন্যান্য দেশে, এবং রাজনীতির বিষয়গুলো নিয়ে তারা সংসদে হার্ডকোর আলোচনা করে, বিতর্ক করে জনস্বার্থে। কারণ বিরোধী দল যখন পয়েন্টগুলো তোলে তখন সেটি কিন্তু জনস্বার্থের আলোকেই তোলে।